একজন মা গেছেন ওখানে, আজকে একজন মৌলভী সাহেব গেছেন, আজকে একজন রিক্সা শ্রমিক মজুর ভাই গেছেন, সাধারণ মুক্তিযোদ্ধার স্ত্রী গেছেন, সাধারণ জনগণ গেছে। আমি মনে করি এখানেই হচ্ছে বঙ্গবন্ধুর বিজয়, এখানেই আমাদের শক্তি। এভাবেই কিন্তু আমরা জেগে উঠছি, তাদের ভয়টা অমূলক নয়, আমরা আসছি। রোকেয়া প্রাচী, আহ, আমি জানি আপনি বাংলাদেশে আছেন আজকের দিনটি। আপনি গত বছর তো আপনি গিয়েছিলেন 32 নম্বরে এবং খুবই বিব্রতকর অবস্থায় আপনি নির্যাতিত হয়েছিলেন। এইবার কি করলেন? আহ ধন্যবাদ। এবার আসলে এবার কিছু না করেই বিব্রত। আজকে বাংলাদেশে যা ঘটেছে, 32-এ যা ঘটেছে, তার থেকে অনেক ভালো ছিল আমাদের সবাইকে ইউনুস মেরে টেরে, ওই যে যেভাবে আমরা লাশ পাচ্ছে, অর্ধেক মাথা অর্ধেক হাত পা, তো যারা আমরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছি সবাইকে একটা রায় দিয়ে সবাইকে মেরে ফেলুক, সেটা অনেক বেটার ছিল। আমাদের যে শোক জানাতে দিল না, সাধারণ যে সমস্ত একদমই সাধারণ মানুষ গেছে না আজকে ধানমন্ডি 32-এ, তাদের সাথে যে আচরণটা ওনারা করেছেন, তো সেটা আমাদেরকে খুব বিব্রত করেছে যে বঙ্গবন্ধু কি একটা সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে ধারণ করতে পারবে না? বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারণ করতে পারবে না, বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ ধারণ করতে পারবে না, বঙ্গবন্ধুকে একটি রিক্সাওয়ালা ভালোবাসতে পারবে না, বঙ্গবন্ধুকে একজন শিল্পী ভালোবাসতে পারবে না। তো ইউনুস যে যে দুঃশাসন প্রতিষ্ঠিত করতে চাইছে, প্রশাসনকে দিয়ে মব বসিয়ে ধানমন্ডি 32 দখল করে উনি আমাদের শোক দিবসকে কেড়ে নিয়েছেন। তো শোক দিবসকে কেড়ে নিয়ে উনি যেটা করেছেন, বঙ্গবন্ধুকে আরো উজ্জ্বল করেছেন, আরো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বঙ্গবন্ধু কিন্তু আজকে আরো বেশি উদ্ভাসিত হয়েছে। আমরা বেরোতে পারিনি, এত নিষেধাজ্ঞা ছিল। আজকে তারা গত দুদিন ধরে কিন্তু গাড়িতে গাড়িতে করে সব নেতাকর্মীদেরকে খুঁজে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় যে কোনো সাধারণ মানুষের মোবাইল চেক করা হচ্ছে। কোনো আইনে নাই কোনো মানুষের বিনা কারণে মোবাইল চেক করতে পারে, ব্যাগের ভেতরে হাত দিয়ে মোবাইল বের করছে। তো আজকে পুরো বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষকে জিম্মি করে ফেলেছে যে বোধহয় আওয়ামী লীগ করে, বোধহয় বঙ্গবন্ধুকে ভালোবাসে, 15ই আগস্ট তারা হয়তো বঙ্গবন্ধুকে শোক জানাতে ধানমন্ডি 32-এ যাবে। এই এই আতঙ্ক, ভয়, ভীতি তাদেরই বেশি। অথচ তারা কিন্তু মব জঙ্গি দিয়ে, মব সন্ত্রাসী দিয়ে, প্রশাসনের পৃষ্ঠপোষকতা কিন্তু আমাদের উপরে হামলা মামলা করছে। কিন্তু বঙ্গবন্ধুর যে চেতনার যে শক্তি, জাগরণ, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, যে শক্তি, সেই শক্তির কাছে তারা আসলে পরাজিত। আমরা আসলে একটা ছবি দেখছি যেখানে নারী বিবস্ত্র হয়ে যাচ্ছে, লাশের পর লাশ দেখছি, এবং এত ক্ষতবিক্ষত, এত নির্মম বিধ্বংসী, মানে পৈশাচিক মৃত্যু আমরা বাংলাদেশে 71-এর পরে এখন দেখছি। এই সবকিছু দিয়ে আমাদেরকে আসলে ভীত সন্ত্রস্ত করতে করতে আমাদের প্রায় মৃতপ্রায় করে দিয়েছে, জীর্ণ করে দিয়েছে। তো মানুষ তো মৃতপ্রায় হয়ে গেলে ছাই থেকে জেগে ওঠে। তো আমরা তো ছাই হয়ে গেছি। ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কিচ্ছু নাই এখন। কিন্তু সেই মাটি থেকেই বৃষ্টির পানি যখন পড়বে, নতুন চারা গজাবে না? তা আমরা হচ্ছে বৃষ্টির পানি, সেই নতুন গজে গর্জে ওঠা চারা। আমরা আমরা আজকে যে অপমান, যে কষ্ট, আমাদের শোককে তারা বন্ধ করে দিয়েছে। আপনি একটা মানুষকে কাঁদতে দেবেন না, এর চেয়ে নির্মম মানবতা বিরোধী কিছু হতে পারে না। তো কাজেই সুলতানা, আমি আপনাকে এই কথাটাই বলবো যে আজকে যখন একজন মা গেছেন ওখানে, আজকে একজন মৌলভী সাহেব গেছেন, আজকে একজন রিক্সা শ্রমিক মজুর ভাই গেছেন, সাধারণ মুক্তিযোদ্ধার স্ত্রী গেছেন, সাধারণ জনগণ গেছে। আমি মনে করি এখানেই হচ্ছে বঙ্গবন্ধুর বিজয়, এখানেই আমাদের শক্তি। এভাবেই কিন্তু আমরা জেগে উঠছি, তাদের ভয়টা অমূলক নয়, আমরা আসছি। বনি আব্রাহাম, আপনার কাছে কি মনে হয় একটা পোড়া বাড়ি, সেখানে ছাই ভস্ম ছাড়া আর কিছু অবশিষ্ট নাই, তবু এই বাড়িটাকে কিসের ভয় তাদের? আপা, আজকে এই যে আমাদের শোক, সেটা হলো বঙ্গবন্ধু সম্বন্ধে আমি তো শুধু একটা কথাই বলতে চাই
যে তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ, বঙ্গবন্ধু তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। আসলে আমার যেটা মনে হয় যে এই যে বাংলাদেশে এখন যে জঙ্গি জামাত শিবির সহ যারা আছে, ইভেন কি বিএনপি পর্যন্ত প্রচন্ড ভাবে ভয় পায় 32 নম্বরকে। ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া যখন ওরা 32 নম্বরের এই শুধু ইট সুরকি পাথর গাছ এগুলি দেখে, ওদের প্রচন্ড ভয় হয়। ওরা খুব ভালো করে জানে যে আগামী দিনগুলিতে ওরা কোনো অবস্থাতেই এই জিনিসটাকে ধরে রাখতে পারবে না। কারণ আপনি যদি চিন্তা করেন তাহলে একটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো এই বাংলাদেশটা হতো না, এই 71-এর মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশের যে সংবিধান সেটা হতো না, আমরা যারা বিদেশে আছি আমরা কিন্তু বাইরে এসে পরিচয় দিতে পারতাম না আমরা বাংলাদেশী। এই জিনিসটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। আর আপনি আমাদের যে বঙ্গবন্ধুকে সরাসরি লালন করে বাংলাদেশে কমপক্ষে আমার মনে হয় 8 কোটি মানুষ এক বাক্যে বলে যে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার যে ধ্যান ধারণা সেটা আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করি। এরপরে বাকি যে 25% মানুষ, প্রায় 4 কোটি মানুষ আছে, তাদেরকে বললে তারা সুযোগ পেলেই বঙ্গবন্ধুর নাম বলে। তো এটা কি বড় একটা ভয়ের কারণ। তারা খুব ভালো করে জানে যে এই সময়টা, আজকে যে আমাদের এই যে প্রতিকূল অবস্থায় আমরা আছি, এটা থাকবে না, আমাদের অনুকূলে সময়টা আসবে। বঙ্গবন্ধুর অনুকূলে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, তাদের অনুকূলে সময়টা আসবে, এবং সেটা খুব একটা দূরে না। আজকে বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা সেটা আমরা জানাতে পারছি না, কিন্তু খুবই অবাক লাগে যে তোমরা যদি চোখ বন্ধ করে ধরো আমাদের, আমরা 32 নম্বর দেখতে পারবো না, আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতে পারবো না, কিন্তু আমাদের আত্মায় যে বঙ্গবন্ধুকে আমরা লালন করি সেটাকে তোমরা বন্ধ করতে পারবে না। আজকে সারা বহির্বিশ্বে দেখেন কি পরিমাণে মানুষ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করছে, উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কই তোমরা কি পেরেছ এদেরকে থামাতে? বাংলাদেশের মানুষ আজকে 32 নম্বরে ইন্ডিভিজুয়াল যে কোরআন খতম দিয়ে একটু দোয়া করার জন্য যাচ্ছে, কই তোমরা তো তার গলা চেপে ধরেছ, কিন্তু কি বন্ধ করতে পেরেছ? বন্ধ করতে পেরেছ সেই নারীদের যারা ফুল নিয়ে গিয়েছিল, যে রিক্সাওয়ালা ফুল নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর জয় বাংলা? জয় বাংলা তো হল বাংলার জন্মের যে মূল মন্ত্র, সেটা ছিল জয় বাংলা। তোমরা জয় বাংলাকে কোনো অবস্থাতেই থামাতে পারবে না। কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে মনে করি, এবং এটা আমি ফিল করি আমার বুকে, আমার আত্মায়, আজকে হয়তো আমাদের অনুকূলে সময় না, আর এই অনুকূল সময়ে যখন আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি সেটা আমাদের জন্য বিরাট একটা শোক। কিন্তু যখন আজকের এই প্রতিকূল অবস্থায় আমরা আছি, সেটা আমাদের জন্য শোক না। বাংলাদেশের 18 কোটি মানুষের কয়েকটা দালাল রাজাকার, আল বদর আল শামস, বাংলাদেশের বিরুদ্ধে যাদের জন্ম, তাদের কাছে আমরা শক্তি। আমাদের এই শক্তির কাছে যে কোনো অবস্থায় তারা পরাজিত হবে। আপনারা আছেন, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকের এই শোতে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক মাহমুদুল্লাহ ভাই আছেন, আমার প্রাণের প্রিয় একজন মানুষ, আমি যাকে অনেক শ্রদ্ধা করি, আমার রোকেয়া আপা, প্রাচী ভাই আপা, সেই সাথে আপনি আছেন সুলতানা রহমান। এমন বাংলাদেশের মানুষের অনেক লোক আছে যারা বলতে পারে না, কিন্তু তারা তাদের হৃদয়ে লালন করে বঙ্গবন্ধু। তারা বিশ্বাস করে যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, এরা যখন বিদেশে আসে, এই রাজাকার, এই আল বদর, এই খুনি, আল শামস, ইভেন ইউনুস,
এই উপদেষ্টা পরিষদের যে লোকজন, তোদের লজ্জা করে না? তোরা যখন বাইরে এসে বলিস আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, তোদেরকে মনে হয় না যে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের অস্তিত্ব হতো না? তো তোরা তো বাংলাদেশকে লালন করিস, কিন্তু তোরা স্বীকার করিস না কেন? তোদের ভয়টা কোথায়? এই ভয়টাই তোদের মধ্যে কাজ করে, যার জন্য ৩২ নম্বরে ইট কাঠ পাথর তারা সবচেয়ে বেশি ভয় পায়। জানে যে এই ইট কাঠ পাথরের মধ্য থেকে, এই ৩২ নম্বরের মধ্য থেকে একদিন এমন শক্তি জাগ্রত হবে যে এই অপশক্তি ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আপা খুব কষ্টের সাথে বলতে হয় আমাদের ব্যর্থতা একটা জায়গায়, যে আমরা বিগত দিনে বঙ্গবন্ধুর যে রাজনীতি, বঙ্গবন্ধুর যে প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর যে ১৭ বছর জেল খেটে এই বাংলাদেশটাকে বানিয়েছে, আমরা সেটাকে আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে এই মেসেজটা, এই ইতিহাসটা আমরা পৌঁছাতে পারি নাই, যার জন্য আজকে এই অপশক্তি বলে যে বঙ্গবন্ধু নাকি কোনো একটা সংগ্রামের ডাক দিয়ে পাকিস্তানের জেলে আরামসে উনি বসেছিলেন। এই যে এই জিনিসগুলো যখন তারা করছিল, আমাদের কষ্ট লাগে। আসলে আমরা সেইভাবে কাজ করতে পারি নাই, আমাদের জেনারেশনকে আমরা বুঝাতে পারি নাই, বলতে পারি নাই যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশের অস্তিত্ব ছিল বলেই আজকে আমরা বাঙালি, আমরা পাকিস্তানি না, আমরা হানাদার না। এই সুযোগটা নিয়ে গত বছরগুলিতে, গত দিনগুলিতে আমাদের যে নতুন জেনারেশন, তাদেরকে ভুলভাল বুঝিয়ে এই আলবদর আল শামসের বাচ্চারা, এই নেতারা তেনারা আমাদেরকে ধ্বংস করেছে। তবে এখন সময় এসেছে, আমরা যদি আবার, আমি না আপনি না, কিন্তু নেক্সট জেনারেশন আবার জানবে যে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এবং তিনি আমাদের জাতির পিতা, এবং উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং উনি ছিল বলেই আমি আজকে সবুজ পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যে কোনো জায়গায় আমরা যেতে পারছি। আমাদের সেলুট সেই পাসপোর্ট যে আমাদেরকে দিয়েছে, বাঙালি বলে আজকে আমরা দাবি করতে পারি। আমাদের পরিচয় মানে বঙ্গবন্ধু, আমাদের পরিচয় মানে এই যে আমাদের সংবিধান, আমাদের অস্তিত্ব মানে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব মানে ৩০ লক্ষ যে শহীদ হয়েছে তারা, এবং ২ লক্ষ মা বোন, এর বাইরে আর কোনো কিছু নাই। এসব থানায় পানায় বুঝিয়ে বাংলাদেশের মানুষকে এরা কোনো দিনই বিপথে নিতে পারবে না। যার জন্য আমি একটা জিনিস আশা করি, তোমরা যদি এতই সাহস থাকে, তোমাদের যদি এতই, তোমাদের নাকি বাংলাদেশের সব লোক সাপোর্ট দিয়ে তোমাদেরকে ক্ষমতায় এনেছে, এই ইউনূস সরকার বলে বেলায় বলছে প্রথম দিনই যে ছাত্ররা নাকি তাকে ক্ষমতায় এনেছে, তাহলে বাংলাদেশের আর 18 কোটি মানুষ কয়টা ছাত্র তোমাদের পিছনে ছিল? এই ছাত্রদেরকে তোমরা ভুলভাল বুঝিয়ে আমাদেরকে এবং বাংলাদেশের যে সত্যিকারের ইতিহাস সেটা বিকৃত করেছ। ধিক্কার দেই এই ইউনূস সরকারকে, এই অপশক্তিকে। কোনদিন তোমরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবা না। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে জয় বাংলা, বাংলাদেশ মানে জাতীয়তাবাদ, বাংলাদেশ মানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমি যখন ছোট ছিলাম, আমার বাসা কলাবাগানে, আমি বঙ্গবন্ধুর বাসার সামনে সেই ছোটবেলায় 69 থেকে 70 থেকে নিয়ে ৭১, আমি অনেকবার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এই ইট কাঠ পাথর। সেদিন আমাকে একটা, আমার হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করতাম, কিন্তু আজকে এই এক একটা ইট, এক একটা বালুকোনা সর্বশক্তি নিয়ে তোমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমরা তোমাদের রাস্তা ঠিক করে রাখো, তোমরা কোথায় যাবা? তোমাদের সময় ঘনিয়ে এসেছে। বাংলাদেশের মেহনতি মানুষ কখনো তোমাদেরকে ছাড় দিবে না, কারণ আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি।